ওয়েলকাম স্টুডেন্টস, বাংলার ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বিভব নাটকের পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমরা দেখেছি যে দর্শকদেরকে হাসাবার জন্যে অমর গাঙ্গুলি, সৌম্য মিত্র এবং তার স্ত্রী তৃপ্তি মিত্র একটা ছোটোখাটো প্রেমের অভিনয় করেছেন এবং লভ সিনের ব্যাপারে অভিনয় করে দর্শকদের হাসাতে চেয়েছেন। তারও আগে তাদের নাটকের শুরুতে তারা বসবার ভঙ্গি নিয়ে এবং চা খাবার ভঙ্গি করে বা সিগারেট ফেলে দিয়ে তাদের মধ্যে যে সংলাপগুলো আমরা পেয়েছি তার মধ্যে থেকেও দর্শকদের হাসাবার অনেকটা রেস আমরা দেখতে পেয়েছি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি না, লভ সিন করতে গিয়ে সৌম্য মিত্রের মনে হয়েছে যে না, এটাতে ঠিক হাসি হচ্ছে না এবং তিনি সেটা পরিষ্কারভাবে তার স্ত্রীকে বলে দিয়েছেন যে এটাতে তো ঠিক হাসি পাওয়া যাচ্ছে না। কেন না, যে গানটি নেপথ্য থেকে বাজে, যে মালতীলতা দোলে, সেটা খানিকটা কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাওয়া হয়েছে, সেইটা নিয়ে তার আপত্তি হয়েছে এবং তিনি বলছেন যে না, এই গানটা ঠিকভাবে গাওয়া হয়নি, এটা রবীন্দ্রনাথের গান হচ্ছে। এই বলে তিনি বলছেন যে এখানে এইভাবে দর্শকদেরকে হাসানো যাবে না, আমাদের অন্য কিছুভাবে কল্পনা করতে হবে। এইটুকুনি হয়েছিল। আজকে আমরা তার পরবর্তী অংশে দেখব কি হচ্ছে, ঘটনাটা কেমনভাবে এগিয়েছে। তাহলে আমরা সেখান থেকে শুরু করি। যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? ওই দোলে দোলে করে সৌম্য মিত্র বলছেন অমর গাঙ্গুলি এবং তৃপ্তি মিত্রকে সঙ্গে অভিনয় করতে গিয়ে। নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেন, আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? বক্স অফিস বলেও তো একটা কথা আছে। এইখানে এই লাইনগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে। মানে এখানে বলতে চাইছে কি, প্রথমত হচ্ছে উক্তিটা কার, এরকম একটা প্রশ্ন আছে। বক্স অফিস বলে তো একটা কথা আছে, বা সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে, এগুলো বক্তব্যটা হচ্ছে ওই নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তার বক্তব্য। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে তাৎপর্যটা কি, এই কথাগুলোর মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন। মানে তিনি বোঝাতে চেয়েছেন যেটা শিল্পগতভাবে সার্থক সেটা জনপ্রিয় নাও হতে পারে। অর্থাৎ ভালো করে আমি মালতীলতা দোলে গানটা গাইলাম, সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত হিসেবে গেলাম, সেটা হয়তো জনপ্রিয় হবে না, দর্শকদের মনোরঞ্জন করতে পারবে না। সেই জন্যই কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাওয়া হয়েছে, যাতে সেটা দর্শকদের মনোরঞ্জন করতে পারে। এইটা আর কি, মানে বক্তব্যটা আসছে, তাৎপর্যটা আসছে, যেটা শিল্পগতভাবে যেটা সার্থক তা জনপ্রিয় নাও হতে পারে, এরকম আর কি ভাবনাটাকে ধরে নিতে হবে। সৌম্য মিত্র তখন বলছেন, আর বংশদণ্ড বলেও একটা কথা আছে, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। মানে সৌম্য মিত্র তো ভালো লাগছে না রবীন্দ্রনাথের গানকে তিনি ন্যাকামির ভঙ্গিতে গাওয়াতে, তার আপত্তি। এই কি রবীন্দ্রনাথের গান, বিশ্বভারতী কি পারমিশন দেবে বলে তিনি এখনও বলে যাচ্ছেন। অমর গাঙ্গুলি বলছেন, আর দিলেও সে অনেক টাকা, আর তাছাড়া ওসব বাদ দিয়েও হাসি পাবে না এর থেকে বলে অমর গাঙ্গুলিও প্রতিবাদ জানাচ্ছেন যে এতে ঠিক হাসি ব্যাপারটা ফুটে উঠছে না। সৌম্য, ঠিক এতে লোক হাসবে না, আমার তো হাসি পাচ্ছে না বলে তিনি পরিষ্কার নাকচ করে দিচ্ছেন। এই যে অভিনয়টা হচ্ছে লভ সিনের ব্যাপারটা, জখমি লভ সিনের ব্যাপারটা, যেহেতু সৌম্য মিত্রকে এক চর কষিয়ে দিয়েছিলেন তার স্ত্রী নায়িকা হিসাবে, সেই জন্য এটাকে জখমি লভ সিন বলা হচ্ছে। সেই জন্য এবং সৌম্য মিত্র এখন বলছেন যে না, এটা ঠিক হচ্ছে না, এতে লোক হাসবে না, আমার হাসি পাচ্ছে না। বৌদি, তাহলে অমর, তাহলে কি করা যায়? সবাই মিলে ভাবছে, সবাই আবার গভীরভাবে ভাবতে শুরু করে। হঠাৎ বৌদি বলে ওঠেন, বৌদি, আচ্ছা আমি আরেকটা চেষ্টা করব। মানে এখানে এই যে চেষ্টাগুলো করা হচ্ছে, বাঙালি দর্শকদের জোর করে একটা হাসাবার চেষ্টার প্রতি ব্যঙ্গটাকেই এখানে নাট্যকার প্রকাশিত করতে চাইছেন। পুরো ঘটনার মধ্যে দিয়ে তো সৌম্য মিত্র নাটকটার মধ্যে দিয়ে কী প্রকাশ করতে চেয়েছেন, তৎকালীন যে অবস্থাটা রঙ্গালয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই ব্যাপারটাকে তিনি এখানে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন। বাঙালি দর্শকদেরকে জোর করে হাসাবার যে একটা চেষ্টা, তার প্রতি একটা ব্যঙ্গের ঝোঁক এখানে এই সমস্ত আচার আচরণগুলো বা কথাবার্তাগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠছে। এবারে হঠাৎ বৌদি কী বলে ওঠেন, বৌদি, আচ্ছা আমি আর একটা চেষ্টা করব। শম্ভু, কী চেষ্টা? অমর, হ্যাঁ চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে। বৌদি, ধরো আমরা যদি আর একটা লভ সিন করি বলে বৌদি এবার বলছেন। শম্ভু, আরে এর মাথায় খালি লভ সিন ঘরে রে। অমর, যুগটা কি দেখুন। বৌদি, না না, এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লভ সিন, প্রগ্রেসিভ লভ সিন, মানে প্রগতিশীল ব্যাপার আর কি, প্রগতিশীল প্রণয়ের দৃশ্যের অভিনয় করব। শম্ভু, প্রগ্রেসিভ লভ সিন কীরকম? প্রগ্রেস করতে করতে লভ। অমর, নাকি লভ করতে করতে প্রগ্রেস? এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে দর্শকরা হাসবে। শম্ভু, বাব্বা, সমস্ত লভই তো দেখি বিয়ের 2 বছরের মধ্যে গনফট, মানে মরে যায়, নষ্ট হয়ে যায়, বিয়েটা ভেঙে যায় আর কি, সেই কথাটা বলছে শম্ভু। বৌদি, আহা দেখোই না, তোমরা কিছুই না দেখে মন্তব্য করতে থাকো। অমর, আচ্ছা ঠিক আছে, দেখি মন্তব্য করবো, নিন আরম্ভ করুন। শম্ভু, হ্যাঁ আরম্ভ করো, দেখাই যাক। বৌদি, বেশ তাহলে আরম্ভ করছি। নায়ক আছে, নায়িকা তো আছেই, এখন একজন পুলিশ দরকার যে। অমর, পুলিশ?
এই দেখো ফ্যাসাদ, এখানে পুলিশ কোথায় পাবো বলে অমর গাঙ্গুলি বলতে চাইছেন পুলিশের তো কেউ নেই, নিজেরা তো নায়ক নায়িকা হয়ে গেছে। সেই বিষয়ে তো অমর গাঙ্গুলির একটু খবর রয়েছে, তিনি নায়ক হতে চেয়েছিলেন এবং সৌম্য মিত্র সেখানে গিয়ে নায়ক হয়ে গেছেন, সেই ব্যাপারটা তার মনের মধ্যে একটু বিঁধেছে, সেই জন্য তিনি একটু রাগান্বিত হয়েই আছেন। এরপরে যখন বৌদি বলছেন যে একজন পুলিশের দরকার, তখন অমর বলছে পুলিশ কোথায় পাবো এখানে? বৌদি কেন, আপনি হন না? হ্যাঁ হ্যাঁ আপনিই হন। অমর ঘাবড়ে গিয়ে, আমি পুলিশ মানে এই চেহারা? এবার তিনি পুলিশ হতে চাইছেন না আর কি। শম্ভু, হ্যাঁ হ্যাঁ 32 ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়। অমর, আমার 33 ইঞ্চি। শম্ভু, ও তাহলে তুমি একেবারে সার্জেন্ট হয়ে যাবে বলে বলছেন, মানে উপরের স্তরের মানে কনস্টেবলের ওপরে সার্জেন্ট হয়ে যাবে তুমি, ভালোই মানাবে তোমাকে। বৌদি, যাক তাহলে সব হয়ে গেল, এবারে আরম্ভ করা যাক। পিছনের দিকে তাকিয়ে, আচ্ছা এখানে তো একটা জানলা আছে। অমর, হ্যাঁ দক্ষিণমুখী। বৌদি, আর তার নিচ দিয়েই তো একটা রাস্তা আছে। অমর, হ্যাঁ মণি সমাদ্দার লেন। বৌদি, আচ্ছা ঠিক আছে। অমরকে, আপনি শুনুন, ও যখন দৌড়ে পালাবে আপনি তখন গিয়ে ওকে ধরবেন। শম্ভু, কে? অমর আমাকে ধরবে? অমর, কেন পারবো না ভাবছেন? মানে অমর নিজেই বলছে যে আমি কি আপনাকে ধরতে পারবো না? হ্যাঁ, কত লোককে ধরে ফেললাম। শম্ভু, আচ্ছা দেখাই যাক বলে এবারে নাটকটা তারা অভিনয় করতে চাইছে দর্শকদের সামনে। অমর পিছনে গিয়ে খৈনি খাবার ভঙ্গি করেন। বৌদি একবার ভেবে নিয়ে ছোট ছোট স্টেপসে দৌড়ে কল্পিত জানলা দিয়ে নিচের দিকে তাকান। হঠাৎ কি যেন দেখে ভয় পেয়ে শম্ভু মিত্রের কাছে দৌড়ে এসে বলেন, মানে এবারে অভিনয়টা শুরু হয়ে গেল। জানলা দিয়ে বৌদি নিচের দিকে তাকিয়ে দেখছে যে পুলিশ রয়েছে নিচে দাঁড়িয়ে, এবং সেই খবরটি শম্ভু মিত্রের কাছে তিনি দিতে গেলেন দৌড়ে এসে। বৌদি, ওগো এক্ষুনি দেখলাম রাস্তার মোড়ে একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই তোমাকে ধরতে আসছে, তুমি পালাও, পায়ে পড়ি তুমি পালাও। শম্ভু একটু হেসে হাত দুটো বুকের ওপর রেখে একটা পা নাচাতে নাচাতে, মানে কিছুই হয়নি আর কি, কেন আমাকে ধরবে কেন? বৌদি, বাহ তোমাকে ধরবে না? তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তোমাকে ধরবে না তো কাকে ধরবে? আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার মানে রাজনৈতিক নেতা, পলিটিক্যাল লিডার কীরকম? আন্ডারগ্রাউন্ড মানে আত্মগোপনকারী, গোপন করে রয়েছো তুমি রাজনৈতিক নেতা আর কি, এরকম ব্যাপারটা, সেই জন্যই তোমাকে পুলিশ ধরবে। এটা এখন ওকে বলছে, নাটক শুরু হওয়ার আগে এই সমস্ত কথাগুলো বলেনি, এখন নাটক চলতে চলতে তাকে এই সমস্ত কথা বলছে যে তোমার পরিচয়টা হচ্ছে এইরকম। কী পরিচয়? না তুমি একজন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তোমাকে পুলিশ ধরতে এসছে। শম্ভু হঠাৎ যেন ভয় পায়, এই আমি কেন পলিটিক্যাল লিডার হতে যাব? এসব জাতা কথা বলো না, এরকম লাইন ধরানোর সময় প্রশ্ন আছে, এসব জাতা কথা বলো না, কোন সব কে বলেছে, বক্তব্যটা কার, উক্তিটা কার, আর জাতা কথা বলতে কোন কথাগুলোকে বলা হয়েছে, এই আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার নায়ক হচ্ছে, এই ব্যাপারটা বলতে হবে। অমর পেছন থেকে দৌড়ে এসে, আরে এসব কি কথা, এখনই কি সত্যি বলে মনে করবে, শেষে হাসতে গিয়ে কানতে হবে বলে বলছেন, মানে ব্যাপারটা তো তারা সিরিয়াসভাবে নিয়েছেন। শম্ভু, হ্যাঁ বহুরূপী তখন লাঠি উঠবে, এই যে বহুরূপীর কথা আমরা আগে আলোচনা করেছি, সেই বহুরূপী নাট্যদলের জন্যই তো বিবাহ নাটকটা লেখা হচ্ছে, সেই ব্যাপারটি বলছে এখানে নাট্যদল, বহুরূপী নাট্যদল লাঠি উঠবে। দর্শকদের দিকে তাকিয়ে, না না মশাই এসব সত্যি নয়, আপনারা বিশ্বাস করবেন না বলে সৌম্য মিত্র নাটকের মধ্যে থেকেই দর্শকদের সঙ্গে কথোপকথনে এইসব বলছেন। বৌদি, আরে মহা মুশকিল হলো তো, তুমি যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হও তাহলে গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসে কোত্থেকে, গল্পটা প্রগ্রেসিভ হয় কী করে বলে, মানে এখানেও একটা ব্যঙ্গ বিদ্রুপ চলছে। কিসের? না বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর যে রাজনীতির প্রতি একটা আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণটাকে এখানে কৌতুক করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, এবং এটাকে প্রগ্রেসিভ লাভসিন করবার জন্যে, প্রগতিশীল করবার জন্য কী করা হচ্ছে, ওই রাজনৈতিক সংস্রবটাকে টেনে আনা হয়েছে, সেই জন্যই তাকে বলা হচ্ছে তুমি একজন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার। এই পলিটিক্যাল সিগনিফিকেন্সটা যোগ করে দিতে হচ্ছে অভিনয়ের সঙ্গে, মানে প্রগতিশীল কোনো বিষয়কে প্রেমের দৃশ্যের নেপথ্যে রাখতে গেলে তথাকথিত প্রগতিশীল বাঙালির জনপ্রিয়তাটা আদায় করা সম্ভব হবে বলে তারা এই ভাবনাটাকে নিয়ে এসেছেন। এই কথা মাথায় রেখেই দৃশ্যটিকে প্রগ্রেসিভ বলা হচ্ছে আর কি। শম্ভু, ও গল্পটা প্রগ্রেসিভ হবে না তাহলে? তাহলে অমর, তাহলে হয়েই ফেলুন না শম্ভুদা। শম্ভু, দাঁড়াও আমি চিন্তা করে দেখি, সামনের কপালে চুল নামিয়ে চিন্তার ভঙ্গি করেন। বৌদি, না না আর চিন্তা নয়, ওগো তুমি পালাও, চলো ওই সিঁড়ি দিয়ে। দুজনে ছোট ছোট স্টেপসে দৌড়ে প্রায় ফুটলাইটের কাছে যান। হঠাৎ বৌদি থেমে, না না সিঁড়ি দিয়ে নয়, ওরা বোধহয় সিঁড়ি দিয়ে উঠে আসছে, তুমি ওই জানলা দিয়ে পালাও। আবার সেইভাবে দৌড়ে পেছনের নির্দিষ্ট জানলার কাছে গিয়ে থামেন, নাও তুমি এই জানলা দিয়ে লাফিয়ে পালাও। যে জানলাটা, কল্পিত জানলাটা অমর গাঙ্গুলি খুলে দিয়েছিল প্রথম সৌম্য মিত্র যখন ঘরে এসেছিল, তখন তাকে বলেছিল এই চেয়ারটাই বসো, তাকে কষ্ট করে বসতে হয়েছিল, ভঙ্গি করেছিলেন তিনি, সেগুলো দর্শক হেসেছিল। যাই হোক, সেই জানলা দিয়ে এখন নিচে পালিয়ে যাবার কথা বলছেন। সৌম্য বলছে এই জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে এমনি করে তাকিয়ে দেখছে, মঞ্চের মধ্যেই ভয় পান।
এত উঁচু থেকে লাফাবো? বৌদি, হ্যাঁ হ্যাঁ লাফাও, তুমি তো নায়ক, তুমি তো সহজে মরবে না। ওগো তুমি পালাও, তুমি বীর, তুমি পালাও বলে বলছে। শম্ভু, বীর হয়ে পালাবো? এক হাত দিয়ে কল্পিত জানলার যে বীর সে তো পালায় না। এখানে এবার সৌমিত্রের কথা বললো, হাসি পেয়ে যাচ্ছে। বীর হয়ে পালাবো? এক হাত দিয়ে কল্পিত জানলার গরাদটা ধরেন, মানে রডটা, এবং একটা পা সেই জানলার উপরে রাখেন, রেখে বলেন, তা আমারও তো কিছু বলার দরকার, আমি কি বলবো? বৌদি, বার্নার্ড শ থেকে একটা ডায়ালগ বলো। মানে ইংরেজ নাট্যকারের কথা বলা হচ্ছে। বার্নার্ড শ 19বিংশ শতকের শেষ এবং বিংশ শতকের প্রথমার্ধে তার সাহিত্য কীর্তির সময় ছিল। আর্মস অ্যান্ড দি ম্যান এ তার একটা ভালো রচনা, বার্নার্ড শয়ের। শম্ভু, বার্নার্ড শ, আচ্ছা। জানলা থেকে হাত পা নামিয়ে একটু সাহেবী কায়দায় বলেন, দি নাইট ইজ কলিং মি মি মি। আমার মনে পড়ছে না, আমি বরং তুলসী লাহিড়ীর প্রত্যেক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম, আবার দেখা হয় কি না কে জানে। মানে প্রিয়তমার সঙ্গে বিচ্ছেদের বেদনার একটা কথা আর কি আমরা ওই তুলসী লাহিড়ীর প্রত্যেক নাটকে পেয়েছি। সেইখানকার একটা অংশ এই সৌম্যমিত্র তার মানে তিনি যে মন্তব্যটা করছেন সেটাকে এখানে প্রকাশ করতে চাইছেন, যে একটা হতাশা প্রকাশ পাচ্ছে যে তার প্রিয়তমার সঙ্গে আর হয়তো দেখা হবে কি দেখা হবে না। এভাবে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে জুড়ে দিতে চাইছেন তার আর কি। রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে সম্পর্কটাকে তুলে ধরে প্রগ্রেসিভ লাভ সিন করবার চেষ্টা করা হচ্ছে বলে জানলার নিচের দিকে তাকিয়ে নিচে লাফিয়ে পড়ার ভঙ্গি করেন এবং লাফিয়ে নিচ থেকে উপরের দিকে তাকিয়ে দেখেন। মানে অভিনয় তো করছে যাতে সমান ঠিকভাবে সবাই বুঝতে পারে। বৌদি, জানলা ধরে নিচের দিকে থেকে, বৌদিও সেরকমভাবে তাকে অভিনয় করতে হবে, যেহেতু সৌমিত্র জানলা দিয়ে নিচে নেমে চলে এসেছেন। এবার বৌদিও জানলা ধরে এমনি করে নিচের দিকে দেখছেন যে রড ধরে, আমি তো এখানেই থাকবো, যদি মনে হয় সময় পাও, সেই রকম ভঙ্গিতেই সৌম্যমিত্র নিচ থেকে হাত নাড়েন। বৌদি কান্নার ভঙ্গিতে মুখে হাত দিয়ে জানলার কাছ থেকে দৌড়ে চলে আসে ফ্রন্ট স্টেজে। মানে অভিনয় হচ্ছে একবার পুরো যেমন হয় সিনেমার মতন, যেন কান্নায় ভেঙে পড়েন। অমর এতক্ষণ নিচে দাঁড়িয়ে খৈনি খাচ্ছিল, হঠাৎ যেন সে দেখতে পেল বাড়ির জানলা দিকে লাফিয়ে পড়ল। সেই দিকে তাকিয়ে বলে উঠল, অমর বলছে, কি বলছে? আরে খিড়কি সে কিউ তার আয়া, চোট্টা হঙ্গে জরুর, আরে পাকড়ো পাকড়ো করে মানে সৌম্যমিত্রের পিছু ধাওয়া করেছে। মানে এখানে এই যে হিন্দি ভাষার প্রয়োগ করেছেন এই নাটকীয় সংলাপগুলোকে জীবন্ত করে তুলবার জন্যে, মানে পরিবেশ পরিস্থিতির সঙ্গে বেশ খাপ খাওয়ানোর জন্য সৌম্যমিত্র এখানে হিন্দি সংলাপটাকে এনেছেন এবং সেটা অমরের মুখে বসিয়েছেন। এবং তিনি বলছেন, আরে খিড়কি সে কি উতার আয়া, মানে জানলা দিয়ে কেন নেমে এসছেন? চোট্টা হঙ্গে জরুর, মানে চোট্টর হবে বোধ হয়। আরে পাকড়ো, ধরো ধরো। শম্ভু, এই সেরেছে, এবার কি ফেসাদ। সৌম্যমিত্র এবং অমর গাঙ্গুলি নিজেদের জায়গায় দাঁড়িয়েই খুব জোরে দৌড়ানোর ভঙ্গি করেন। সেইভাবে দৌড়তে দৌড়তে অমর চিৎকার করতে থাকে, পাকড়ো পাকড়ো, মানে ধরো ধরো। কিছুক্ষণ পরে হঠাৎ দুজনে থেমে যান। অমর মুখ মুছতে মুছতে সামনের দিকে চলে যান, একটু গম্ভীর তার মুখটা মুছতে মুছতে চলে যাচ্ছে সামনের দিকে, মানে স্টেজের দিকে, সামনের দিকে, দর্শকের দিকে। সৌম্যমিত্র বৌদি উৎসুক দৃষ্টিতে তার পেছনে পেছনে যান, তারাও মানে তাকে ফলো করেছেন, অমর গাঙ্গুলিকে ফলো করছেন, পেছনে পেছনে গেলেন। বৌদি, কী হলো, কেমন হলো? অমর, হলো না, কিছুই হলো না। বৌদি, কিছুই হলো না মানে হাসি পেল না? অমর, না, হাসি পেল না। মানে প্রথম লাভ সিনটাতে সৌম্যমিত্রর ভালো লাগেনি, হাসি পায়নি। এই দ্বিতীয় লাভ সিনটা, প্রোগ্রেসিভ লাভ সিনটাতেও আবার অমর গাঙ্গুলিরও ভালো লাগছে না, হাসি পাচ্ছে না। প্রথম লাভ সিনটারও অমর গাঙ্গুলি ভালো লাগেনি, হাসি পায়নি, সে কথাও ওখানে অমর গাঙ্গুলি বলেছিল। এখন বৌদি কি বলছে সৌম্যমিত্রকে, কি তোমারও হাসি পেল না? শম্ভু, হ্যাঁ আমার মানে একটু একটু হাসি পাচ্ছিল। অমর, নায়ক হয়ে বসে আছেন, হাসি তো পাবি। ওই যে বলেছি না, মানে নায়ক হওয়ার ইচ্ছা তো তার প্রথমে ছিল, তখন তো করতে পারেনি। সৌম্যমিত্র তার চেহারার জন্য নিজেই নায়ক হয়ে গিয়েছিল, সেইটার জন্য এখন অমর কথা শোনাচ্ছে, নায়ক হয়ে বসে আছেন, হাসি তো পাবি। বৌদি, তাহলে আপনার হাসি পেল না? অমর, না, এতে আমার হাসি পেল না। বৌদি ক্রমশ রাগ দিয়ে থাকেন, তাহলে আপনার হাসি পেল না? অমর ক্রমশ দুর্বল হয়ে পড়ে, না, পেল না বলছে। বৌদি, তাহলে আপনার হাসি আর জীবনে পাবে না বলে রাগান্বিতভাবে বৌদি তখন মানে অমরকে জানাচ্ছে যে তাহলে আপনারা আর কোনোদিনও জীবনে হাসি হবে না। বৌদি রেগে গিয়ে স্টেজ থেকে চলে যান। শম্ভু, দিলে তো রাগিয়ে? অমর, সত্যি কথা বলার দোষ, আমার হাসি পায়নি, আমি কেন সত্যি কথাটা বলতে পারবো না? এটি সত্যি কথা বলার দোষ। শম্ভু, কে বলেছে সত্যি কথা বলতে? সংস্কৃত পড়নি? মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, মানে অপ্রিয় সত্য কথা বলা উচিত নয় বলে সংস্কৃত শ্লোকটাকে শোনাচ্ছেন সৌম্যমিত্র।
অমর তখন বলছে সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, সে কথাটা আবার অমর বলে দিলেন। মানে সংস্কৃতে তিনি পারদর্শী নন সেটা বলছেন। এইটা আবার অনেক শর্ট প্রশ্ন এমসিকিউর জন্য দেখবে, ওই 13 পেয়েছিলাম মানে সংস্কৃতে। বেশ, এটা একটা গেল শম্ভু। তাহলে অমর, তাহলে শম্ভু মিত্র প্রথমে কোমরের পেছনে হাত রেখে এবং তার পেছনে অমরও সে একইভাবে নিজের পেছনে হাত রেখে দাঁড়ান বিশেষ ভঙ্গিতে। সেইভাবে একবার স্টেজের ডান দিক থেকে বাঁ দিকে, একবার বাঁ দিক থেকে ডান দিকে ঘুরতে থাকেন, মুখে ভীষণ চিন্তা। হঠাৎ শম্ভু মিত্র অমরের পিঠে ধাক্কা দিয়ে বলেন, হইয়েছে। অমর, কি হয়েছে? শম্ভু, জীবন কোথায়? অমর বুকে হাত দিয়ে হাতটা অনুভব করতে করতে, কোথায় জীবন বলেছে বলে ওই বুকে হাত দিয়েছে আর কি। অমর সমস্ত কথাবার্তা অঙ্গভঙ্গির মধ্যে একটা হাসির ব্যাপার রয়েছে, মানে জীবনের ব্যাপারটা আসছে। তাহলে প্রথমে যে লভ সিনটা হলো সেটা কি দেখলাম? এমনি লভ সিন হচ্ছে, প্রেমের অভিনয়। বার্থ রেট বেড়ে যাওয়ার কথাটা শম্ভু মিত্র বলেছিলেন, সেইটা দিয়ে একবার হাসাবার চেষ্টা করলেন, হাসি পেল না। তারপরে দ্বিতীয় যে তারা সিন করলেন, লভ সিন করলেন, সেটা হচ্ছে প্রগ্রেসিভ লভ সিন। সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট টেনে হাসাবার চেষ্টা করালো, তাতেও হাসি জমলো না। এরপরে 3 নম্বর চেষ্টা হচ্ছে। 3 নম্বর চেষ্টা কী হচ্ছে না, এরপরে জীবনটাকে ধরতে হবে। এখানে জীবনটা জড়িত নয় বলে হয়তো হাসিটা আসছে না বলে তারা মনে করছেন। এবারে জীবন কোথায় বলে শম্ভু মিত্র জানাচ্ছেন, অমর তখন বুকে হাত দিয়ে নিজের হাতটা অনুভব করতে চাইছেন যে জীবনটা কোথায়। শম্ভু, রাস্তায়, মাঠে, ঘাটে, এই 4 দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। সুতরাং চলো বাইরে, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে। এই শম্ভু মিত্রের এই বক্তব্যটা মধ্যে অনেকটা ব্যঙ্গ রয়েছে, সেটা কিন্তু বুঝে নিতে হবে। এখানে কী বক্তব্যটা তিনি প্রকাশ করতে চাইলেন? এখানে বক্তা তো শম্ভু মিত্র, এখানে বক্তার চেতনার মধ্যে ব্যাপারটা খুব সুন্দরভাবে তিনি বক্তব্যগুলোর মধ্যে দিয়ে যেটা বলতে চাইছেন সেটা কি, বক্তার চেতনায় জীবনের গভীরতাটা আর মানে জীবনকে উপলব্ধি করবার যে গভীরতা বা তাৎপর্য, তার সঙ্গে হাসির ব্যাপারটাকে তিনি একীভূত করে দিয়েছেন। এই হাসির উপলব্ধিটাও একই হয়ে গেছে আর কি। সেই জন্যই তিনি তো এই কথাগুলো বলতে চাইছেন যে হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবো কোথায় না বাস্তব জীবনেতে, এবং সেটা কোথায়? রাস্তায়, মাঠে ঘাটে যেতে হবে, 4 দেওয়ালের মধ্যে সেটা আমরা পাবো না। অর্থাৎ 4 দেওয়ালের বাইরে যে জীবনের বিরাট একটা তাৎপর্য রয়েছে, প্রতিদিনে বেঁচে থাকার লড়াই, শোষণ, বঞ্চনার যে সংগ্রাম রয়েছে সাধারণ মানুষকে প্রতিদিন করতে হচ্ছে, যে করুণ কাহিনী রয়েছে, তা বক্তার চেতনায় ধরা পড়ছে না। এইভাবে তিনি এটার সঙ্গে হাস্যরসটাকে মিশিয়ে দিতে পারছেন, যার জন্যই। এবং এটা করছেন কেন না, এটা ব্যঙ্গ বিদ্রুপ করে তৎকালীন নাট্যভাবনার রীতিটাকে, যে সস্তা জনপ্রিয়তা কীভাবে পাওয়া যায়, তারা তো এরকমভাবে সেই সব কিছুর মধ্যেই হাস্যরস খুঁজতে চাইতেন, সেই ব্যাপারটাকে ব্যঙ্গ করবার জন্য তিনি এইরকমভাবে এই উক্তিটাকে এইভাবে বললেন। মানে অমরও তখন বলছেন যে চলুন যাওয়া যাক, মানে জীবনের গভীরতাটাকে খোঁজার বদলে তাকে লঘু ব্যঞ্জনা করে দেওয়া বা খোরাককে খোঁজার চেষ্টা করছেন। এখানে বাংলা নাটকের সস্তা জনপ্রিয়তা খোঁজার চেষ্টাটাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, এবং সেটাই নাট্যকারের ইঙ্গিত এখানে প্রকাশ পাচ্ছে। গভীর কথাটা গভীরভাবে বলা উচিত, সেটা শিল্পীর কাজ, কিন্তু তা না করে এবং শুধু আমার যদি নাটক রচনার মাধ্যমে সস্তা মনোহরণ করব দর্শকদের, তাহলে সেটা সস্তা জনপ্রিয়তা খোঁজার নামান্তর হয়ে যায়। এবং এইভাবেই বিভাম নাটকের নাট্যকার সেই প্রবণতাটাকে পরোক্ষভাবে শ্লেষের মাধ্যমে, ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে প্রকাশ করেছেন। এরপরে অমর বলছেন চলুন যাওয়া যাক, বেশ সেটা হলো। তখন তারা দুজনে সেই জায়গাতে দুবার বৃত্তাকার ঘুরে সিঁড়ির কাছে আসেন এবং কল্পিত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। মানে নাট্যভাবনার দীনতাটা কীভাবে সেই সময়ে চরমে পৌঁছেছিল, সেই ভাবনাটা এখানে তাদের এই কথোপকথনের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, বক্তব্যগুলোর মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই নাটকে। সেইটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবারে কি হচ্ছে না, দুজনে সেই জায়গায় দুবার বৃত্তাকার ঘুরে সিঁড়ির কাছে আসে এবং কল্পিত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। দরজা বন্ধ করে দিয়ে যেন রাস্তা দিয়ে চলতে থাকেন, অর্থাৎ জীবনের খোঁজ করতে থাকেন। চারিদিকে দেখতে দেখতে এগিয়ে যান। একটু হেঁটে তারপর এক জায়গায় দাঁড়িয়ে থেকে আবার হেঁটে যাওয়ার ভঙ্গি করেন। মানে তারা যে বাস্তব জীবনে এসেছেন, জীবনের খোঁজ করছেন, এবং জীবনের মধ্যে কী খোঁজ করছেন, হাসির খোরাকের খোঁজ করতে বসেছেন। কিন্তু জীবনের সঙ্গে হাসির খোরাকের তো একটা ব্যবধান রয়েছে। জীবন মানে তো একটা সংগ্রাম, জীবন মানে তো প্রতিদিনকার নিত্য যে শোষণ বঞ্চনার ইতিহাস সাধারণ মানুষকে করতে হচ্ছে, সেই ব্যাপারটা তো তিনি উপলব্ধি করতে পারছেন না, সেখানে হাসির খোরাক খুঁজতে গেছেন। এবং সেইটাকে আমাদেরকে বুঝে নিতে হবে, যেখানে তিনি ব্যঙ্গ বিদ্রুপ করছেন, শ্লেষের মাধ্যমে তৎকালীন নাট্যভাবনার রীতিটাকে তিনি ব্যঙ্গ করতে চেয়েছেন, তার এই বক্তব্য বা এই অভিনয়গুলো সেটাই ইঙ্গিত করছে। এবং তারপরেই আমরা শম্ভু মিত্র এবং অমরের কথোপকথনে পাচ্ছি কি, কিছুই তো দেখা যাচ্ছে না, হ্যাঁ জীবনও শুকিয়ে যাচ্ছে। এই সব এর থেকে বোঝা যায়, কি বোঝা যায়, মানে হাসির খোরাকটা খুঁজে না পাওয়ার অর্থটা কি, জীবনের যথার্থ তাৎপর্যটা তারা বুঝতে অক্ষম হচ্ছেন, সেই ব্যাপারটাকে এখানে তাদের এই কথোপকথনের মাধ্যমে সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন। হঠাৎ এক পাশ থেকে একজন লোক একটা মোটর আঁকা ছবি ধরে মুখে হর্নের আওয়াজ করতে করতে ওদের ক্রস করে চলে যায়।
এটা মানে স্টেজের মধ্যেই অভিনীত হচ্ছে, মানে ব্যস্ত সমস্ত বা গতিশীল জীবনের কথাটা এখানে মানে তারা এইভাবে তুলে ধরতে চাইছেন অভিনয়ের মাধ্যমে। ক্রস করে চলে গেল মুখে হর্নের আওয়াজ করতে করতে, মোটর আঁকা মানে মোটর যাচ্ছে আর কি, রাস্তাঘাটের ছবি আর কি প্রকাশ করতে চাইছেন। আর একটা লোক বাসের ছবি নিয়ে অন্য দিক থেকে আসে, অমর যেন বাস চাপা পড়েছিল, সৌমিত্র টেনে নেন ও বাস ড্রাইভারকে বকে ওঠেন। এই মানে এগুলো বাস্তব চিত্র আর কি। হাসির খোরাক খুঁজে না পাওয়ার অর্থ কি? জীবনের যথাযথ তাৎপর্যটা বুঝে নেওয়ার অক্ষমতা। সেই জন্য তারা এই রাস্তাঘাটে ঘুরে এইভাবে হাসির উপকরণ খুঁজতে যাচ্ছেন, কিন্তু তার বাস্তব দিকটাকে অবহেলা করছেন আর কি। মানে মূল যেটা জীবনের তাৎপর্য সেটাকে হৃদয়ঙ্গম করছেন না, তার বদলে এই একটা লঘু ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তাদের কাছে জীবনটা। এই মানে মূল তাৎপর্যটা, জীবনের মূল লক্ষ্যটাকে, সেই যথাযথ তাৎপর্যটা বুঝে নিতে পারছেন, এই অক্ষমতাটাকে ব্যঙ্গ করতে চেয়েছেন তারা। বাস ড্রাইভারকে বকে ওঠেন, বাস ড্রাইভার নিজের ভাষায় চেঁচিয়ে ওঠে। হাত রিক্সার ছবি নিয়ে মুখে টুং টুং করতে করতে একটি লোক ঢোকে, চলে যায়, মানে হাত রিক্সা গেল, চলে গেল, বেশ, এটা কোনো অসুবিধা কিছু নেই। শেষে একটা লোক ট্রামের ছবি নিয়ে ঢোকে, ট্রাম যাচ্ছে, বাস রিক্সা বা ওই মোটর গাড়ি যাচ্ছে এসব হচ্ছে, তারপরে মধ্যে আবার ট্রামও ঢুকেছে। শেষে একটা লোক ট্রামের ছবি নিয়ে ঢোকে, মুখে ট্রামের ঘন্টি ঠ্যাং ঠ্যাং আওয়াজ। সে সোজা রাস্তা ধরে মঞ্চের একদিক থেকে অন্যদিকে চলে যায়। এইটা অনেক সময় প্রশ্ন আসে, সে সোজা রাস্তা ধরে মঞ্চের একদিক থেকে অন্যদিকে চলে যায়, সেটাকে ওই মুখে ঠাং ঠাং আওয়াজ করে, যে ট্রামের ঘন্টির আওয়াজ, সেইটা করে একটি লোক ট্রামের ছবি নিয়ে মঞ্চের একদিক থেকে অন্যদিকে গেল, সে সোজা চলে গেল। সৌম্যমিত্র বলেন, ওই সোজা চলে গেল বলে এবার সৌম্যমিত্র কি বলছেন, দেখেছো ইংরেজ কোম্পানি কি না ঠিক লাইন ধরে চলেছে। মানে কলকাতা ট্রামওয়েজ কোম্পানি, এই কোম্পানির কথা বলা আছে, এই কোম্পানির ইংরেজ কোম্পানি, তার ট্রাম লাইন তো সেই জন্য ঠিক সোজাভাবে চলেছে। স্বাধীনতার পর এটা জাতীয়করণ হতে সময় লেগেছিল, 20 বছর পরে এটা জাতীয়করণ হয়েছিল। সে যাই হোক, ওটা আলাদা ব্যাপার। ওরা তখন হাঁটার ভঙ্গিতে পা নেড়ে চলেছেন, ওরা তখন হেঁটে চলেছেন ওই জীবনের খোঁজে আর কি। বাংলা নাটকের সস্তা জনপ্রিয়তার ব্যাপারটা এখানে চলে এসছে আর কি, জীবনকে গভীরতার সঙ্গে না নিয়ে। ওইটাই বারবার করে বলতে চাইছি যে জীবনের তাৎপর্যটা, গুরুত্বটা অনুধাবন করার অক্ষমতা, তারা বুঝতে না পারার ব্যাপারটাকে এখানে ব্যঙ্গ করা হচ্ছে। শম্ভু, না, কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই ইত্যাদি। সৌম্যমিত্র সেই দিকে তাকিয়ে দূরে মিছিল দেখতে পেয়ে বলে ওঠেন, শম্ভু, এই দেখো আবার মিছিল আসছে, এই নিয়ে নাটক লেখো, দেখো পুলিশেও ছাড়বে না আর লোকেও দেখবে না। এটা পরিষ্কারভাবে তিনি কথা বলেন। এই যে বাস্তব ছবিটা কি, এর আগে কোন সময় এটা রচনা হচ্ছে, বিভাবটা আমরা তো আগেই আলোচনা করেছি। এই সময় কি দেখতে পাচ্ছি না, মন্বন্তর দাঙ্গা এবং ওই খণ্ডিত স্বাধীনতা হয়েছে পেয়েছি, উদ্বাস্তু সমস্ত সব কিছু তো মিলেমিশে একাকার হয়ে গেছে, সময়টাকে একেবারে কঠিন করে তুলেছিল। এবং সেই খণ্ডিত স্বাধীনতা বা দাঙ্গা বা উদ্বাস্তু সমস্যার সময় 43-এর মন্বন্তর মানুষকে যেভাবে নিরাশ্রয় করে তুলেছিল, মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছিল, এই সমকালীন যে ঘটনাগুলো, তখনকার কবি সাহিত্যিকেরা, নাট্যকারেরা সবাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আমরা তো অন্যান্য গল্প কবিতা আলোচনাকালে বলেছি যে সময়ে কবি সাহিত্যিকেরা বিরাজ করেন, সেই সময়টা, সমকালীন সমাজটা, প্রেক্ষাপটটা তাদের উপরে প্রভাব ফেলে, তারা এগুলোকে এড়িয়ে গিয়ে অন্য কিছু করতে পারেন না। যেমন আমরা সমর সেনের কবিতা পড়েছি, সেখানেও দেখেছি রোম্যান্টিকতার আবেশ নিয়ে তিনি যাত্রা করেছিলেন স্বপ্নের জগতে, কিন্তু সেখানে থাকতে পারলেন না। সেই মহুয়া ধারে গিয়েও আমরা দেখতে পেয়েছি কি না, কয়লাখনি গভীর বিশাল শব্দ, মানে কি বাস্তবতাটা সেখানে প্রাধান্য পেল। সে ঠিক এরকম ব্যাপারটা আমরা এই নাটকেও দেখতে পাচ্ছি, যেখানে নাট্যকারেরা এই সময়ের বাস্তব সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যখন এই নবান্ন নাটক লেখা হয়েছিল বিজন ভট্টাচার্যের, সেখানেও সেই একই কথা, 43 মন্বন্তরের কথাগুলো উঠে আসছে, কালোবাজারি, মজুদদারি ইত্যাদি কথাগুলো উঠে আসছে। এবং সাধারণ মানুষ, গ্রামের সরল সহজ মানুষরা না খেতে পেয়ে শহরে আসছে এবং ফুটপাতে পড়ে থেকে মারা যাচ্ছে, ফ্যান দাও ফ্যান দাও চিৎকার। তখন এই ফ্যান দাও শব্দটা এমন জোর পড়েছিল সাহিত্যের ক্ষেত্রে যে সবাইকেই, প্রত্যেক সাহিত্যিকেই মানে তাদের রচনার মধ্যে ফ্যান দাও শব্দটাকে ব্যবহার করতে হতো, এতই জনপ্রিয় হয়ে উঠেছিল। কারণ মানুষ তো তখন না খেতে পেয়ে মারা যাচ্ছে। এবং কাব্য সাহিত্যের, প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্যেও, তারা নাটকের মধ্যেও এই ব্যাপারটা কি দেখতে চাইতো। কিন্তু এখানে সৌম্যমিত্র কি বলছেন, এইসব বিষয় নিয়ে নাটক লিখলে চলবে না, পুলিশেও ছাড়বে না আর লোকেও দেখবে না।
মানে বাস্তব জীবনের মূল তাৎপর্য সমন্বিত যে ব্যাপারগুলো, সেগুলোকে মানুষ অতটা গুরুত্ব দেয় না এবং তার মধ্যেও হাসির উপাদান খোঁজে। যে নাট্যভাবনার রীতিটা তখন চালু ছিল, সেটাকে তো ব্যঙ্গবিদ্রুপ করা হচ্ছে এইসব বক্তব্যগুলোর মধ্য দিয়ে, সেটাকেই নাট্যকার এখানে এভাবে প্রকাশ করতে চেয়েছেন। এবং এই প্রসঙ্গে আমরা কালোবাজারি, মজুদদারি সমস্ত ঘটনাগুলো আমরা এই নবান্ন নাটকে বেশ ভালো মতন দেখতে পেয়েছি। সেখানে তাদের কথোপকথনের মাধ্যমে এই তথ্যগুলো আমরা পাই। যেমন আমরা দেখতে পাচ্ছি কি, একজন বলছেন যে আমার গিন্নির মাসে কমপক্ষে 1.5 মণ চিনি লাগবেই লাগবে। তা তুমি কোথায় পাবে এই চিনি? বেঁচে থাক বাবা আমার ব্ল্যাক মার্কেট, বেঁচে থাক আমার মজুদদার, না হয় দুগুণ দামই নেবে, জিনিসটা তো ঠিক পাওয়া যাবে। এইসব বক্তব্যগুলো, সংলাপগুলো উঠে এসেছে। তারপরে দেখা যাচ্ছে কি না, বিয়ে বাড়িতে একদিকে অঢেল প্রাচুর্য এবং সেখানে নষ্ট হচ্ছে খাবার দাবার, ডাস্টবিনে ফেলে দিচ্ছে। সেখানে ডাস্টবিনে খেতে গিয়ে গ্রামের সহজ সরল অবস্থাপন্ন চাষিরা কুকুরের সঙ্গে কামড়াকামড়ি করে খাবারগুলো খাচ্ছে এবং হাতে কুকুর কামড়ে দিচ্ছে। এই বাস্তব পরিস্থিতি, এগুলো অভিনয়গুলো খুব সুন্দর জলজান্তভাবে তারা করেছিলেন 1944 খ্রিস্টাব্দে, যেটা আমরা আলোচনা করেছি আগে। যাই হোক, ওই জন্যই তো গোটা দেশে এটা প্রভাব ফেলেছিল গণনাট্যের মানে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটা। সেই সব বিষয়গুলো তো এই সৌম্যমিত্রের নাটকের মধ্যেও তো এই প্রভাবটা রয়েছে এবং সেইটাকে নিয়ে এখন নাট্যকার ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের তৎকালীন যুগের নাট্যভাবনার দীনতার কথাটাকে এইভাবে প্রকাশ করতে চেয়েছেন। এবং তারা জীবনের খোঁজে বাইরে রাস্তাতে এসেছেন, রাস্তা দিয়ে গিয়েও জীবন তাদের কাছে শুকনো হয়ে যাচ্ছে, জীবনে তাৎপর্য তারা খুঁজে পাচ্ছেন না, এবং তার প্রসঙ্গে এই কথাগুলো আমরা পাচ্ছি। এই নিয়ে বলছেন কি, পুলিশও ছাড়বে না, লোকেও দেখবে না। তারপরে কি দেখতে পাচ্ছি না, শোভাযাত্রীদের আওয়াজ শোনা যাচ্ছে আরও কাছে। সৌম্যমিত্র উল্টো দিকে তাকিয়ে বলে ওঠেন, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পালাও। অমর, বলেন কি? দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনে রুইং দিয়ে পালিয়ে যান। একদিক দিয়ে মিছিলটা আসছে আর অন্য দিক দিয়ে তারা চলে গেলেন, মানে পর্দা দিয়ে, যে পর্দা ঘেরা থাকে মঞ্চের সাইডে, সেগুলো দিয়ে তারা পালিয়ে চলে গেলেন উইং দিয়ে। মিছিল ঢুকে অভিনেতার বাঁ হাতের পিছনে রুইং দিয়ে কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে। সামনের কয়েকজন হাতটা উঁচু করে থাকে, যেন ফেস্টুন বা পতাকা কিছু ধরে আছে। খুব ছোট ছোট স্টেপে এগোয় তারা। আস্তে আস্তে মুখে বলতে থাকে, চাল চাই, কাপড় চাই ইত্যাদি। এরা কিছুটা ঢুকে গেলে অন্য দিক থেকে, অর্থাৎ অভিনেতার ডান হাতের গেট উইং দিয়ে একজন সার্জেন্ট এবং 2জন পুলিশ অফিসার ঢোকে। মানে সম্মুখ সমরে আর কি, মানে পুলিশ এবং ওই আন্দোলনকারীরা রয়েছে। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। পুলিশেরা হাতে বন্দুক ধরে রাখার ভঙ্গি করে। সত্যিকারের বন্দুক তো না, এটা তো ভঙ্গি সর্বস্ব নাটক। ভঙ্গি সর্বস্ব নাটকের ব্যাপারে যদি কোনো প্রশ্ন আসে, তখন প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে বর্ণনাগুলো দিতে হবে, কোথায় কোথায় ভঙ্গির প্রয়োগটা পাচ্ছি। যেমন এই পুলিশেরা বন্দুক নেই অথচ বন্দুক ধরে রাখার ভঙ্গি করে, বা মিছিলের সামনের ছেলেমেয়েরা কী করছে, হাতটা উঁচু করে থেকে যেন কিছু ধরেছে, প্ল্যাকার্ড বা ফেস্টুন, ওই পতাকা, ওইটা বলতে হবে। আচ্ছা, আর বাদ বাকি যে আমরা পরিচয়গুলো পেয়েছি, সেগুলো তো সব ভঙ্গি সর্বস্ব নাটক, আমরা অনেকটাই পয়েন্টগুলো পেয়েছি, সেগুলো উল্লেখ করতে হবে। যেমন যেমন প্রশ্ন আসবে সেরকম করে আমাদেরকে উত্তরটা সাজিয়ে গুজিয়ে লিখতে হবে। সেই জন্য পুরো নাটকটা এভাবে বুঝে নিতে হবে। বেশ, এখানে এইটুকুনি হলো। পুলিশ অফিসার ঢোকে, সার্জেন্ট, পুলিশের পরিচিতের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পাচ্ছি। পুলিশেরা হাতে বন্দুক ধরে রাখার ভঙ্গি করে। সার্জেন্ট মুখে বলতে বলতে আসেন, লেফট রাইট, প্রায় ওদের কাছে গিয়ে বলেন হল্ট, মানে দাঁড়াও। পুলিশেরা মার্চ বন্ধ করে। শোভাযাত্রীরা একই জায়গায় দাঁড়িয়ে চলার ভঙ্গি করতে থাকে এবং একই কথা বলে যেতে থাকে। সার্জেন্ট তখন বলছে, তোমরা ফিরে যাও। কেউ উত্তর করে না, একইভাবে স্লোগান দিতে থাকে, তোমরা ফিরে যাবে কি না? শোভাযাত্রীদের মধ্যে সামনের মেয়েটি বলে ওঠে না। মানে এরকমভাবে তারা নিজেদের জীবনের দাবিটাকে তো আগে প্রতিষ্ঠা করবে, সেই জন্যই তারা যেতে চাইছে না এবং আন্দোলন করছে। সার্জেন্ট, তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব। শোভাযাত্রীরা পরস্পরের দিকে তাকায়। উচ্চগ্রামে আওয়াজ শুরু করে, চাল চাই, কাপড় চাই। এই ব্যাপারটা এখানে যে চাল চাই, কাপড় চাই, ওখানে ছিল অন্ন চাই, প্রাণ চাই, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে। মানে বক্তব্য বিষয়গুলো অনেকটা একই। সার্জেন্ট প্রচণ্ড রেগে পুলিশের দিকে আরেকবার মিছিলের দিকে তাকায়। পরে পুলিশদের বলে, সার্জেন্ট কি বলছে, রেডি, এম মানে তৈরি হও, প্রস্তুত হও, এম মানে লক্ষ্য করো, বুকে গুলি চালাতে হবে আর কি। পুলিশেরা বসে পড়ে এবং কল্পিত বন্দুক তাক করে ধরে। হঠাৎ মিছিলের সামনে ছেলেটি খুব তীব্র গলায় বলে ওঠে, চাল চাই, জোরে চেঁচিয়ে উঠেছে যুবক। সার্জেন্ট আর না বলতে দিয়ে ফায়ার মানে নির্দেশ দিল গুলি চালাবার। বন্দুকের আওয়াজ হয়, একটি ছেলে ও মেয়ে চিৎকার করে পড়ে যায়। শোভাযাত্রীরা সকলে বসে পড়ে। তাদের মধ্যে একটা হাহাকার আর গোঙানি শোনা যায়। পুলিশেরা মার্চ করতে করতে চলে যায়। সারা স্টেজ তখন লাল আলোয় ভরে গেছে। অমর দৌড়ে ঢুকে আহত মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকে। সৌম্যমিত্র ঢোকেন, অমরের পিঠে টোকা দিয়ে বলেন, কি বলেন? শম্ভু,
কি অমর, এবার হাসি পাচ্ছে? দর্শকদের দিকে তাকিয়ে বলেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে বলে তিনি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন এবং আস্তে আস্তে মঞ্চে পর্দা নেমে আসে। এইখানে নাটক শেষ হয়ে গেল। মানে নাটকের শেষ অংশটাতে এসে একেবারে তিনি মধ্যবিত্ত বাঙালি মানসিকতাটাকে তিনি একেবারে উলঙ্গ করে দিলেন। সভ্যতার এই কুশ্রী চরিত্রটাকে তিনি আমাদের এই ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ করে দিলেন। মানে সাধারণ মানুষের যে দাবি দেওয়া, এই চাল চাই কাপড় চাই, সাধারণ মানুষের তো ন্যূনতম দাবি, সেই সাধারণ মানুষ সম্পর্কে নাগরিক সমাজের কোনো মানে চিন্তা চেতনা নেই, তাদের কোনো সহমর্মিতা বোধ নেই। তারা শুধু নিজেদের আত্মকেন্দ্রিক মানসিকতাটাকেই প্রাধান্য দেয়। সেই আত্মকেন্দ্রিক মানসিকতাটাকে এখানে নাট্যকার খুব সুন্দরভাবে প্রকাশ করলেন এবং সাধারণ মানুষের সম্পর্কে যে একটা উন্নাসিক মনোভাব রয়েছে সেটাকেও তিনি ব্যঙ্গবিদ্রূপের ছলে এখানে প্রকাশ করে দিলেন। যারা সস্তা মনোরঞ্জনের জন্য সস্তা মনোরঞ্জনকে উপভোগ করতে চায়, জীবনের গভীরতাকে ছুঁতে চায় না, সৌম্যমিত্রের বিবেকটা যেন তাদের এই উদাসীনতাটাকেই মানে তাচ্ছিল্য করে এই বক্তব্যগুলো, এই অভিনয়টার মধ্য দিয়ে সেটাকে প্রমাণ করলেন আর কি। মানে জীবনকে অন্ধকার করে একটা কাল্পনিক আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেওয়া, সেইটা তার মধ্যে একটা আনন্দ খুঁজে নেওয়া, এইটার বিরুদ্ধে সৌম্যমিত্রের প্রতিবাদ তার এই শেষ অংশটাতে এসে আমরা দেখতে পাচ্ছি। এবং যখন লাস্টে সে লাস্ট লাইনটি খুব ইম্পর্টেন্ট, কি বলছে যে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। এখানে তো একটা তো ব্যঙ্গ করা হচ্ছে, সেই ব্যঙ্গের আশ্রয়টাই বুঝিয়ে দিচ্ছে এই সভ্যতার কুশ্রী চরিত্রটাকে। মানে মানুষ নির্মম ঘটনার মধ্যেও কীভাবে হাসির উপাদান খোঁজে, সেইটা জীবনের কঠিন সত্য স্বরূপটাকে তো তারা বুঝতে পারছে না, সেটাকে এড়িয়ে চলতে চাইছে। তখনই এই হাসির বিভাবটা হয়ে উঠেছে। আমরা তো আগে আলোচনা করেছি বিভাব, তারপরে আলম্বন বিভাব, উদ্দীপন বিভাব, সেইগুলো এখানে কাজে লাগছে। সেইটা কি বলছি তাহলে এখানে না, মূল বিভাবটা কি হাসি, সেই হাসির মানে মূল রসটা তো হাস্যরসটা এখানে প্রতিপন্ন করতে চেয়েছেন। সেই হাসির তখন বিভাবটা হয়ে উঠেছে কি, এই মানুষের রক্তক্ষরণটা যেখানে গুলি করে যুবককে মারা হচ্ছে, মেয়েটি মরে যাচ্ছে, তাদের আর্তচিৎকার বা ওই হাহাকার গোঙানির শব্দ, এইগুলো তখন হাসির বিভাব করে দেখা দিচ্ছে। মানে এটা একটা ব্যঙ্গ করে, মানে নামকরণটার মধ্যে খুব একটা দারুণ সার্থকতা রয়েছে। আমি দেখাতে চাইছি কি হাস্যরস পরিবেশন, কিন্তু তার বিভাবটা কি দেখাচ্ছি, হাস্যরসের উপকরণ হলে তো হাসির উপকরণই থাকবে, কিন্তু হাসির উপকরণগুলো পাচ্ছি না, তার বদলে একটা বিষাদান্তক, একটা বিয়োগান্তক ব্যাপারগুলো আমাদের সামনে আসছে, যেগুলো ওই বিভাব হিসেবে কাজ করছে। কি ওই মানুষ চাল চাই কাপড় চাই দাবি করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যাচ্ছে, সেই যে রক্তক্ষরণ হচ্ছে, তাদের যে আত্মচিৎকার, সেইগুলো মানে ওই অনুষঙ্গগুলো আসছে। বিভাব কোন বিভাবে করতে, ওই হাসির বিভাবটা দেখাতে গিয়ে তার বৈশিষ্ট্যগুলো হিসেবে আমরা কি মানে উদ্দীপন বিভাবের মানে যে অক্সিলারি কজগুলো আমরা আলোচনা করেছিলাম, সেই অক্সিলারি কজ হিসেবে এই সবগুলো আসছে। রক্তক্ষরণ, আত্মচিৎকার, হাহাকার, গোঙানির শব্দ, মানে জীবনের এই দিকগুলো, এগুলো তো নিষ্ঠুর একটা দিক, সেইগুলো দিয়ে কখনো তো হাসি পায় না, কিন্তু তিনি হাসিটা করতে চাইছেন, এইটাকে ব্যঙ্গ করতে চাইলেন। সেই ব্যঙ্গটাকে খুব সুন্দরভাবে তিনি নাটকের মধ্যে প্রকাশ করতে চাইলেন। মানে স্থূল হাসি, মোটা দাগের হাসি খুঁজতে ব্যস্ত সমাজকে একেবারে চুপ করিয়ে দিলেন এই অভিনয়টার মধ্যে দিয়ে। যে আলোচনাটা হলো শেষকালের এই বক্তব্যগুলো এবং সার্জেন্ট যুবকদের এই যে ছবিটা আমরা পেলাম, তাতে এই হাসি মানে স্থূল হাসি, মোটা দাগের হাসি খুঁজতে ব্যস্ত সমাজকে চুপ করে দিয়েছেন এই নাট্যকারের এই তীব্র গভীর ব্যঙ্গটা। এইখানে নাটকটা শেষ হয়ে গেল। তাহলে তোমরা এটা ভালো করে অবশ্যই পড়বে, অনেকবার করে পড়ে নেবে, তাহলে ব্যাপারটা কোনো অসুবিধা নেই। প্রশ্নগুলো নিয়ে পরের দিন আমরা একটা আলোচনা করে নেবো, ছোটো ছোটো প্রশ্ন হবে, এমন কিছু অসুবিধা কিছু নেই। মূল ব্যাপারটা বুঝে নিলে আমরা যা খুশি প্রশ্ন আসুক না কেন লিখতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের দিন আবার দেখা হবে।